আছে আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে তর্ক যুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে 10ই সেপ্টেম্বর, আজকে কংগ্রেসের ডাকা বন্ধ এবং সেই ক্ষেত্রে বিরোধী দলগুলো সেখানে কংগ্রেসকে সমর্থন জানিয়েছে। অনেক বিরোধী দল, সিপিআইএম, পাশাপাশি অন্যান্য দল, শিবসেনা এবং সমাজবাদী পার্টি, অন্যান্য অনেকগুলো দল সেখানে সমর্থন জানিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এই দলকে সমর্থন জানায়নি। পশ্চিমবাংলা সেই প্রভাবও পড়তে দেখা যায়নি। আমরা আলোচনা করছিলাম যে এই যে আজকে বন্ধ বা হরতাল, এটাতে প্রভাব কেমন পড়েছে, মানুষের সারা কি, এই নিয়ে আজকে আলোচনায় আমি সরাসরি আপনাদের সাথে কথা বলছি 0381238488 এই নাম্বারে। এবং আমি জানতে চাইব যে আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা কিভাবে দেখছেন এই বন্ধটা কেন ডাকা হয়েছিল। এই বিষয়টা হচ্ছে যে এই পেট্রোল ডিজেলের দাম যখন দিনকে দিন বেড়ে চলছে, সেই সময় কংগ্রেস এই বনটা ডাকে এবং এটা একটি প্রতিবাদী, কংগ্রেসের মতে বক্তব্য হচ্ছে প্রতিবাদে সাধারণ মানুষ সামিল হয়েছে এবং আজকে সারা দেশে এর সমর্থন মিলেছে, মানুষ সাড়া দিয়েছে, মানুষ এই বন্ধকে সার্থক করেছে। এদিকে শাসক দল বিজেপি বলছে, যদিও কংগ্রেস বলছে যে সার্থক হয়েছে, কিন্তু যে বাস্তবিক পরিস্থিতি তাতে সরকারি অফিস আদালত যেমনটি আগের মতোই খোলা ছিল, কাজকর্ম ঠিক ছিল এবং রাস্তাঘাটেও গাড়ি ঘোড়া ঠিকঠাক, অফিস আদালত কাজকর্ম দোকানপাট সব ঠিকঠাক ছিল, এমন কোনো প্রভাব পড়েনি। আজকে যদি আগরতলার বিষয়টা লক্ষ্য করি, সেখানে অবশ্যই বন্ধের একটা প্রভাব পড়েছে। আমরা লক্ষ্য করেছি যে বন্ধ বা হরতাল, ধর্মঘট, এই বিষয়গুলো যখন আসে সবচেয়ে বড় বিষয় দেখা দেয় যে এটা প্রতিবাদের থেকে বড় কথা, সেটা রেস্ট আওয়ার বা রেস্ট ডে, ছুটির দিন হিসাবে মানুষ পালন করতে থাকে। সেটা দোকানদার, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মচারী যে হোক না কেন। যদিও সরকারি কর্মচারীদের উপর আজকে সরকারিভাবে রাজ্য সরকারের তরফ থেকে এটা চিঠি পাঠানো হয় এবং বলা যায় এক আদেশ করা হয় যে ওই দিন যাতে, মানে আজকের দিনটাতে যাতে অফিস করে এবং সেই সারায় বা আবেদনে সারা দেয় সরকারি কর্মচারীরা। আজকে সরকারি কর্মচারীরা প্রতিদিনের মতো আজকেও অফিসে ছিল এবং আমরা লক্ষ্য করেছি যে অফিস আদালতও খোলা ছিল। আমরা আপনাদের ফোন নেব এবং আপনাদের সাথে কথা বলবো। আমি পিসিআর কে বলবো আমার ফোন কানেক্ট করে দিতে এবং শুরু করতে। যদিও এই ক্ষেত্রে আপনারা ফোন করবেন 0381238488 এই নাম্বারে, আপনার স্ক্রিনের উপরে নাম্বারটা যাচ্ছে। যে বিষয়টা প্রথমে রাখবো যে কেন আজকের দিনে ধর্মঘট ডাকা হয়। ধর্মঘটটা কি? ধর্মঘটটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনের একটি বড় হাতিয়ার। সরকার পক্ষ কিংবা যে কোনো বিষয়ে যখন দাবি আদায়ের যখন বিষয় আসে, তখন বিরোধী দল বা বিভিন্ন লবি শ্রেণী ওনারা এই ধর্মঘটকে একটি পন্থা হিসেবে নেন। তবে ধর্মঘটকে বলা হয় শেষ পন্থা আন্দোলনের। তবে এই শেষ পন্থা অবলম্বন করেছে, একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি, কংগ্রেস অবলম্বন করেছে। কতটুকু সাড়া পেয়েছে আপনাদের কথাই শুনবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি তপন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? তপন। হ্যাঁ, কোত্থেকে বলছেন? আমি ধলেশ্বর থেকে। হ্যাঁ বলুন, আসলে আজকের ধর্মঘটের আপনার বক্তব্য কি আছে এবং সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন আজকের দিনটাকে বা আজকের ধর্মঘটের বিষয় আশয়কে কিভাবে দেখছেন? আপনার বক্তব্য তুলে ধরুন। না, আমার মনে হচ্ছে যে ধর্মঘট পেট্রোল পণ্যের বৃদ্ধির দামের ক্ষেত্রে এটা মানে অযৌক্তিক। মানে ধর্মঘট করে পেট্রোল পণ্যের দাম বিক্রি হবে, এই থিঙ্কিংটা আমার মতে ভুল। আপনার মতে ভুল? ধর্মঘট করে এর যে পেট্রোল পণ্যের দাম কমানোর যে বিষয়টা, এটা আপনার মতে ভুল? হ্যাঁ, ওইটা ভুল। আমরা অন্যভাবে অ্যাপ্রোচ করতে পারি জিনিসগুলো। ধর্মঘট করে এটা এখানে ছুটির মতো আমেজ না, সেই ক্ষেত্রে কেন ভুল, মানে আপনার যুক্তি কি হবে? লাইনটা কেটে গেছে। মানে আমি আপনাদের সাথে এই কারণে কথা বলতে চাইছি বা জানতে চাইছি, আজকে সরাসরি ফোন নিচ্ছি, বিষয়টা বুঝতে পারছেন যে এই কারণে ফোন নিচ্ছি বা বিষয়টা জানতে চাইছি যে যাতে অন্তত আপনাদের বক্তব্যগুলো উঠে আসে এবং আপনারাও, যদিও তর্ক যুক্তি গপ্পে প্রতিদিন অতিথিরা বসেন, নিজেদের মতো অনেক বিষয় কথা বলেন, বিজেপির মতো কথা বলেন, কংগ্রেসের মতো, যাদের সিপিএম এর মতো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মতোই কথা বলেন। আমি চাইছি জনতার থেকে কিছু কথা উঠে আসুক যেগুলো বাস্তবিক এবং সেই বিষয়ে যুক্তিও রাখবে না। আরেকটা ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার।
হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি ব্যবসা করতে বলছি আহমদ। শোনা যাচ্ছে না, কে বলছেন? আমি ব্যবসা করতে বলছি আহমদ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার বলতেছি আজকে যে ধর্মঘট ব্যবসা আমি মনে করি ভালো হয়েছে। তেলের দাম তো বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে গেছে এই দীর্ঘ 6 মাসে। আচ্ছা, মানে আজকের ধর্মঘটটা ভালো হয়েছে কেননা পেট্রোলের দামটা অনেকটা বেড়ে গেছে। এবং আচ্ছা, আপনি কি মনে করেন এই ধর্মঘটের পর কালকে থেকে আপনি পেট্রোলের দামটা কমিয়ে পাবেন? কারণ আশা করি কিছুটা কমবো, কারণ এটার উপরে ভিত্তি করে যেহেতু ধর্মঘট করছে সবাই তো একমত, শুধু কংগ্রেস সিপিএম তা কোনো কথা না, সবাই তো তেল ইউজ করে, কংগ্রেস তারাও ইউজ করে, সিপিএম তারাও ইউজ করে, আবার যারা বিজেপি তারাও তো ইউজ করে। কারণ যারা বাইকে গাড়ি তারা তো সবাই তেল দরকার করে। মানে পেট্রোলটা নিত্য প্রয়োজনীয় এবং জিনিসটা সবারই কাজে লাগে, এখানে দলমত নির্বিশেষে। সুতরাং এটার যখন দাম বাড়ে তার অবশ্য সরকারকে এই দামের কমানো উচিত। এবং সেই ক্ষেত্রে ধর্মঘটটাকে আপনি সমর্থন করছেন, কারণ ধর্মঘট করলে একটা প্রতিবাদ হচ্ছে, আপনি বলছেন যে এতে দাম কমবে। দাম কমার উদ্দেশ্য নিয়ে তো ধর্মঘট ডাকাইছিল, দাম কমার উদ্দেশ্যে। তাহলে আমরা আগামীকালকে দেখব যে দাম কমে গেছে। আপনি যে দাম কমার উদ্দেশ্যে যেহেতু আজকে ধর্মঘট হয়েছে, তাহলে আগামীকালকে দাম কমে গেছে এটা পাবো, বা আগামী কিছুদিনের মধ্যে দাম কমাবে, সরকার কমাতে ব্যর্থ হবে, এটাও কমাতে সক্ষম হবে, এটাও আমরা লক্ষ্য করব, কারণ এত বড় একটা ধর্মঘট হয়েছে। কি বলেন? এবারে যদি কমায় তাহলে ভালো, যদি না কমায় তাহলে 5 বছরের সরকার তো বিজেপি তীব্র রয়েছে। যদি সরকার যদি এভাবে যদি মানে সবকিছুর দাম বাড়িয়ে ফেলে তাহলে জনগণ কি করে চলবো? ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উনি যে বিষয়টা তুলে ধরছেন, যদিও আমি ওনাকে পর্যায়ক্রমিকভাবে আমি চাইছি আরেকটা কথা উনি মানে অন্য কিছু তুলে ধরুক, আমি ওনাকে বারবার এটা বোঝাতে চাইছিলাম বা এটা প্রশ্ন করতে চাইছিলাম কি দাম কমবে এই কারণে, কেননা ধর্মঘট আসলে ওনার মুখ থেকে এটা জানতে চাইছি ধর্মঘটের আসলে বাস্তবতা কি, ধর্মঘটটা কি, উনি কি এই বিষয়ে উত্তর দিতে পারবেন কিনা। যদিও উনি সাধারণ মানুষ হিসেবে বলছেন যে ধর্মঘট ডাকাটা অনেকটাই প্রয়োজন ছিল, কেননা এই ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে সাথে সাথে, সুতরাং আজকে প্রতিবাদটা দরকার ছিল। আরেকটা ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি প্রসেনজিৎ বলছি, রামনগর আগরতলা থেকে। বলুন। আচ্ছা, বলছিলাম যে এই ধর্মঘটকে তো কোনোভাবেই স্বীকৃতি দেওয়া যায় না, কারণ ধর্মঘট মানেই দেশের রাজ্যের সর্বোচ্চই ক্ষতি। তবে এর সাথে সাথে বলতে হয় যে 25 বছরের যে অপশাসন থেকে যে ত্রিপুরাবাসী যে মুক্তি পেয়েছে, এই মুক্তিটা অ্যাকচুয়ালি আমরা সবাই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি মুক্তি হয়েছে। কারণ 6 মাস ধরে বাজারের যা অবস্থা, কিছুই বেকাররা বেকারি রয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না। আর সঠিক কথা হলো একনায়ত্ত চলছে। একনায়ত্ত তো এই জন্য যে একজনই সব নিয়ে বসে আছেন, কোথাও মানে যে ডিস্ট্রিবিউশন যে ব্যাপারটা আছে ওটা কিছু হচ্ছে না। পার্টির সভাপতি একদিকে সুনীল চৌধুরী বলছেন যে 10-12 দিনের মধ্যে হবেন, অন্যদিকে কিছু পত্রিকাতে আসছে যে হবে না। তো মানুষ ঠিক দিশাটা পাচ্ছে না কি হতে চলছে, কি হচ্ছে। 6 মাসের মধ্যে এটা ক্লিয়ার হয়নি, একটা বিশাল একটা দ্বিধার সৃষ্টি হয়ে গেছে, পুরো সব দিকে একটা অশান্তির পরিবেশ হয়ে যাচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি ঠিক হওয়া দরকার। আচ্ছা, হবে যদি প্রদেশ সভাপতি খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার হয়, মানে আপনি মানুষের হাতে সভাপতির পদটা যায়, উনিই পারবেন পার্টিটা সঠিক করতে, ওটা দিয়েই রাষ্ট্র নির্মাণ হবে, দেশ নির্মাণ সম্ভব। এটা আমি মানে পার্সোনাল ওপিনিয়ন আর কি আমার। আচ্ছা, মানে বিজেপি পার্টির প্রতি আপনার চিন্তা। আমি আজকে পেট্রোলের বিষয়টা আলোচনা করছি। দেখুন, বিজেপি পার্টির প্রতি সবাই আশা করেছে বলেই, সবাই এই সরকারের উপর ভরসা করেছে বলেই সরকারটা এসছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু পেট্রোল নিয়ে কিছু বলুন না, আজকে তো আলোচনা আমাদের ধর্মঘট এবং পেট্রোল নিয়ে, আজকে এই বিষয়টা বলুন। অর্থনৈতিক মার্কেটে এখন ডিজেল পেট্রোলের দাম বেশি, সর্বত্রই ডিজেলের দাম বেশি, সবখানে পেট্রোল ডিজেল নিয়ে চলছে, কিন্তু বাজারে যে অন্যান্য সামগ্রীগুলোর দাম কমলো ওইটার ব্যাপারে কেউ কারোর কথা নেই। আর এটা বিরোধীরা তো অপপ্রচার করবে যে এর দাম বেড়েছে, ওর দাম বেড়েছে, এখানে দরকার করতে হবে। 2019 সামনে প্রথমটা ওটাই, কিভাবে সরকারকে ইয়ে করতে হবে, কিন্তু বাকিরা দেখছে না যে এখন আমাদের 8.2 জিডিপি গ্রোথ, লাস্ট 4 বছর আমরা বিশ্বব্যাংক থেকে কোনো ঋণ নিইনি, এত বড় একটা বন্যা ক্ষতিগ্রস্ত হলো কেরল, বাইরের কোনো দেশ থেকে একটা করে সাহায্য নিতে হয়নি, আমাদের সামরিক বাহিনী
যেটা আনফোর্স বলে এত শক্তিশালী, এখন আমরা চীনকেও টক্কর দিতে পারছি, ওইসব নিয়ে কেউ কথা বলে না। বিরোধীদের করতে কিছু লাগবে, কারণ আগে তো আমরা শুধু এই ঘোটালা ওই ঘোটালা এইসব দেখতাম, এখানে চলতো অপশাসন, এই বিপিএল অন্তর্ভুক্ত, এই রেগা ওই রেগা, তো উন্নয়নের কথা কেউ বলে না। সর্বত্রই বিশৃঙ্খলতা সৃষ্টি করা, ওটা চিরজীবনই থাকবে। কংগ্রেস আর বামফ্রন্ট মানে বাম গ্রেস, ওদের কি ওটা থাকবে, কিন্তু ওদের অত কৌশলকে বাধা দিতে একজনই পারবেন, এটা হলো পার্টি প্রেসিডেন্ট। সঠিক পদে গেলে উনি পারবেন পার্টিটা ঠিক করে সুষ্ঠুভাবে সরকারটা চালাতে। তাহলে এই অবিশৃঙ্খল অবস্থা চিরজীবন থাকবে, কারণ সরকার আর পার্টি দুটোতেই সমান তালে কাজ করা কোনোভাবেই সম্ভব না। ওদেরকে কাজ করতে দুটো পৃথক ব্যক্তির দরকার, যে সবসময় চিন্তা করবে ওদের কিভাবে সমপ্রতি পুরাবাসীর জন্য কাজ করা যায়, তাহলে এইসব বিশৃঙ্খলতা চলতে থাকবে। আর আমি মনে করি পার্সোনাল, মানে আমার যে ওপিনিয়ন, এই যে বন্ড পেট্রোল ডিজেলে এটা ফুল মানে ফ্লপ, এটা আইডিওলজিক্যালি ফ্লপ, কারণ এই বন্ডে কখনো কারোর ভালো হয়নি। আর এই বন্ড রাখলে কালকে পেট্রোল বা ডিজেলের দামও কমবে না, এটা পুরো অর্থনৈতিক মার্কেটে এখন পেট্রোল ডিজেলের দাম বেশি। তো আমাদের এটা চিন্তা করতে হবে কিভাবে শক্তি পুনর্বিকরণযোগ্য সম্পদ কিভাবে বাড়ানো যায়, রিনিউয়েবল এনার্জি সোর্স, এটা নিয়ে চিন্তা করা দরকার। এইসব বন্ড ফন্ড এইসব মারপিট না করে, আমার যতটুকু মনে হয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উনি অনেক বিষয় তুলে ধরেছেন এবং এই ক্ষেত্রে উনি পাশাপাশি ওনার পার্টিরও বিষয় আসলে উনি তুলে ধরেছেন। সুযোগ যেহেতু কথা বলার আজকে একটা সুযোগ হয়েছে এবং আজকে সরাসরি আপনাদের ফোন নিচ্ছি, আপনারা যুক্তি সহকারে অনেক বিষয় তুলে ধরবেন, অবশ্যই স্বাভাবিক। একদিন ফোন যদি লাইন পাওয়া যায় অনেক মনের কথাও তুলে ধরতে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক। তবে উনি বলছেন যে এই পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়াতে বন্ড ডাকাটা এটা যুক্তিসঙ্গত নয়, কেননা এটা বন্ড ডাকাটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে করা হয়েছে এবং এতে মানুষের কোনো ভালো হয়নি। উল্টো এটাও উনি যুক্তি রাখছেন যে বন্ড ডাকাতে আগামী দিন পেট্রোল ডিজেলের দাম কমে যাবে না আন্তর্জাতিক বাজারে, যেহেতু দাম বেশি। আচ্ছা ঠিক আছে, কে কে আরো ফোন করে আমরা শুনবো। আমরা আপনাদের জন্যই এই ফোন খোলা রেখেছি, আজকে কথা বলতে চাই, আজকে অনেক কিছু জানতে চাই, কে কি বলবেন, আর কে ইচ্ছে যে এই নিয়ে কি সারা পাই। আরেকটা ফোন নেই। হ্যাঁ বলুন। হ্যালো, আমি বিশালগড় বজিপুর থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? আমি বিশালগড় বজিপুর থেকে বলছি, অভিরাম সিনহা। বলুন। ইউপিএ সরকারের আমলে 52 টাকা 70 পয়সা এই পেট্রোলের দাম রেখে দিয়েছিল, আর সেই পেট্রোল এখন 80 টাকা 66। এটাই বিজেপি সরকারের আমলের উন্নতির নমুনা। কারণ উন্নতি যদি করা ইচ্ছে থাকতো, প্রত্যেক জনসাধারণের ব্যাংকের অ্যাকাউন্ট জিরো অ্যাকাউন্ট খুলে 15 লক্ষ টাকা করে ঢোকানোর কথা ছিল, মিস করলে চাকরি দেওয়ার কথা ছিল, কর্মসংস্থান দেওয়ার কথা ছিল, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বেকারের, তারপর রেখার মজুরি 340 টাকার কথা ছিল, থাকার কথা ছিল 2000 টাকা, কিছুই করতে পারেননি, শুধু শুধু জুমলাই। নমস্কার। ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই যারাই আজকে বক্তব্য রাখছেন আপনাদেরকে এটা সতর্ক থাকতে হবে, আজকে টিভির সামনে আপনারা বসবেন, আমি এই বিষয়ে আপনাদেরকে কোনো বিষয়ে কথা বলবো না, কেননা যুক্তি খণ্ডন এবং যুক্তি রাখা অপরাপর যে বিষয়গুলো এগুলো ফোনেই আপনারা একদল অন্য দলকে করবেন। এবং উনি একটা বিষয় রেখেছেন সবগুলো জুমলা হচ্ছে, অবশ্যই এর পরিপ্রেক্ষিতে ফোন আসবে, হয়তো উনি এর উত্তর দেবেন। আমরা চাইবো আপনাদের মনের কথাগুলো আজকে উঠিয়ে তুলে ধরুন এই প্রোগ্রামে তর্ক যুক্তি গপ্পে। আপনাদের জন্য লাইন খোলা আছে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণে আজকে যে কংগ্রেসের বন্ধ, এই বন্ধকে আপনারা কিভাবে দেখছেন। তবে যে বিষয়টা আমি কিছুক্ষণ আগে রাখছিলাম এবং ওই একটা ফোন এলে আমি অবশ্যই আবার ফিরে যাব, তবে আমার কথাটা একটু অপূর্ণ রয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করি। ধর্মঘট হচ্ছে সেই পন্থা যেটা স্বাধীনতার কালেও আমরা লক্ষ্য করেছি গান্ধীজি কিংবা অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামী ওনারা প্রয়োগ করেছেন। ধর্মঘটকে তখন ইতিহাসের ভাষায় ঐতিহাসিক নিবন্ধিতে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে বলা হয়েছে ধর্মঘট হচ্ছে সর্বশেষ পন্থা, অর্থাৎ সরকার কিংবা কোনো দাবি আদায়ের ক্ষেত্রে সর্বশেষ পন্থা ধর্মঘট, সবকিছু বন্ধ করে দাও। এই ধর্মঘটকে সর্বশেষ পন্থা হিসেবে ধরে ব্রিটিশ শাসনকে প্রায় নাস্তানুবোধ করে দেওয়ার প্রবণতা ছিল এবং দেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামের কালে। একটা ফোন আছে, ফোনটা নিচে, এরপর আসবো বাস্তবিক পরিস্থিতি এখন কোন জায়গায় আছে। হ্যালো, নমস্কার, আমি বলছিলাম।
হ্যাঁ, কে বলছেন? উত্তম পাল। হ্যাঁ বলুন উত্তম বাবু, বলুন। বন্ধে কিন্তু পেট্রোলের দাম, ডিজেলের দাম কমবে না। আপনি শুনতে পারেনি, বন্ধে কিন্তু পেট্রোলের দাম ডিজেলের দাম কমবে না। কমবে না। আচ্ছা, তবে মানুষ কিন্তু বন্ধটা কেন সেটা জানেছে, যেহেতু বন্ধ, হুম বন্ধ কিন্তু সমাজের জন্য ক্ষতিকারক। হুম যারা রিক্সা চালায়, যারা রাজনীতির কাজ করে, ক্ষতিকারক। তবে বন্ধটাকে আমি খানিকটা সমর্থন করছি। হুম খানিকটা সমর্থন করছেন, যদিও ক্ষতিকারক, খানিকটা সমর্থন করছেন, না হলে হয়তো মানুষ এটা জানতো না কেন রাখা হয়েছে, এই তো? না না না, যেটা বলছি আসলে আমরা প্রতিশ্রুতি দেবো একটা, করবো আর একটা। হুম হুম তাহলে তুমি বলছো টাকা 2000, হুম আন্তর্জাতিক বারেস বেড়ে গেছে, হুম বিদেশের কিছু নিয়ম কানুন থাকে নাকি? হুম সত্তর কমিশন, তুমি এখন বলছো নিয়ম কানুন। ওরকম দেখলি তুমি তো অর্থনীতিবিদ, তোমাকে তো আগে বোঝা উচিত ছিল যদি আমরা ক্ষমতায় আসি আমরা কিন্তু দেবো, তো সময় না কিন্তু 1 মিনিট সেকেন্ড মিনিট সীমা। আসলে রাজনীতি করা করে রাস্তা, আর জনগণ বোকা। জনগণ দেখে যায় নাকি বোকা? আপনারা কিন্তু হুম আসলে না, সেজন্যই তো জনগণ দেখুন, আজকে সরকার পক্ষে একজন থাকলে বিরোধী পক্ষে অন্য দল থাকে, বিরোধী পক্ষ সশক্ত হলে সরকার চালাকি করতে পারে না। জনগণের সেই ক্ষেত্রে শক্তপোক্ত বিরোধী দল উপযুক্তভাবে অবশ্যই ভারতে থাকলেই তবে গণতন্ত্র সুস্থিত থাকবে এবং সরকারকে যে কোনো পদক্ষেপ নিতে অবশ্যই চিন্তা করতে হবে। কিন্তু রাজ্যে বা দেশে শক্তপোক্ত বিরোধী দল কি কাজ করতে পারছে, এটাও আজকে প্রশ্নচিহ্ন। এবং সেই মতো করতে পারলে, যদি পারে, যদি সঠিক কাজ করে, অবশ্যই সরকারকে অবশ্যই এই ক্ষেত্রে ব্যাক পেতে হবে যে কোনো জনবিদ্বেষী বা জনহিতৈষীহীন জনবিরোধী কোনো পদক্ষেপ নিতে, নাকি? আমি কিন্তু আপনার কথা কিন্তু একমত, কারণ সরকার একা করবে তাহলে তো হামতা করা ফোন হয়, যদি কম্পিটিশন থাকে আসলে জনগণের লাভ। সেই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যখন মহামাদী বলে ভারতবর্ষে অনেক কিছু হেল্প করে দিল, সুপ্রিম কোর্ট বলেছে না ওগুলো হবে না, তাহলে সুপ্রিম কোর্ট কাকে হেল্প করেছে? রাজ্য জনগণের জন্য। আসলে একটি কথা বড় কথা কি জানতো, আমি কোনোদিন আমার দোষ স্বীকার করবো না দাদা। আচ্ছা, থানায় যাই নিজের স্ত্রীর সাথে, আপনার সাথে, আমার কোনো ভুল নেই, কিন্তু দোষ আপনার। নমস্কার। আজকের আলোচনায় আমি সরাসরি আপনাদের ফোন নিচ্ছি, আপনাদের সাথে কথা বলছি। আজকে যে বিষয়ে আলোচনা করছি বা কথা বলছি বা যা জানতে চাইছি, যে আজকে সারা দেশে সাধারণ ধর্মঘট পালন করা হয়েছে এবং এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস, অন্যান্য দলগুলো সেখানে সমর্থন জানিয়েছে, কয়েকটি দল ছাড়া। যদিও এর যে প্রভাব নিয়ে আজকে চুলছেরা বিশ্লেষণ হচ্ছে সারা দেশে, যে এর প্রভাব পড়েছে, জনগণ এর মানে এতে সাড়া দিয়েছে নাকি না দেয়নি। বিজেপি বলছে সাড়া দেয়নি, দিল্লিতে বা অন্যান্য শহরগুলোতে ঠিকঠাক সবকিছু চলছিল, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম প্রভাব পড়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা আলোচনা করবেন, তাই সরাসরি ফোন নিচ্ছি। একটা ফোন আছে, আমি ফোনটা নেই, এরপরে বিষয়টাতে আসবো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো 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 লাইনটা কেটে গেছে। আমি অনুরোধ করবো আপনি আবার ফোন করবেন। যে বিষয়টা বলছি, ধর্মঘটকে তখন ব্রিটিশরা নাস্তানুবাদ হয়েছিল এই ধর্মঘট মানে প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে বা দ্বারা। কিন্তু যখন ভারত আস্তে আস্তে ভারতের ব্রিটিশ থেকে স্বাধীনতা পায়, এরপরও ধর্মঘট খুবভাবে চলতে থাকে। 60 দশকের দিকে ধর্মঘট এমন মাত্রায় শুরু হয় এবং সেই সময় যদিও আমরা 90-এর দশকেও এই একই রকম প্রভাব দেখতে পাই, কথায় কথায় ধর্মঘট। সবচেয়ে বেশি ধর্মঘটের বিষয়টা তখন আসে যখন খুব বেশি প্রভাব ছিল বামপন্থী দলগুলোর। বামপন্থী দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন ধর্মঘটটাকে ওনারা, এই বামপন্থী দলগুলো চূড়ান্ত অস্ত্র হিসেবে ব্যবহার করে। কখনো বলা হয় যে বর্জুয়া শ্রেণীর বিপক্ষে অস্ত্র, কখনো শ্রমিক শ্রেণীর হাতের হাতিয়ার বলা হয়, কখনো ধর্মঘট শ্রমিকরা ডেকে বসে, মানে ধর্মঘটকে বামপন্থীরা খুবভাবে ব্যবহার করত। কিন্তু
এইভাবে ডানপন্থী দলগুলো ধর্মঘটকে এমন একটা বিশেষ কারণ ছাড়া, বিশেষ বিষয় ছাড়া ব্যবহার করে না এই অস্ত্রকে। যদিও আজকে কংগ্রেস যে ডাকটা দিয়েছে এবং কংগ্রেস বলছে এটা নাভিশ্বাস উঠে গেছে জনতা, তাই শেষ পর্যন্ত এটা দিতে হয়েছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যদিও দেখি কি বলে জনতা। একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, আপনি একটু শব্দ করে বলবেন, কে বলছেন? হ্যালো, আমি রানীবাজার থেকে বলছি, চন্দনদা। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ দাদা, আমি বলছি এই বন্ধটা তো জনস্বাস্থ্যের সুবিধা হচ্ছে না, অসুবিধাই হচ্ছে না, অনেক ক্ষতি হচ্ছে। মানে বন্ধটা হয়েছে, ক্ষতি হয়েছে? এই বন্ধে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে বন্ধে, গরিবের, বিশেষ করে গরিবের ক্ষতি হয়েছে। আর পেট্রোলের দাম বাড়ছে, এটা মানে প্রতিপক্ষে বা বিপক্ষে প্রতিবাদ করবে না জনতা? এটা তো আর বন্ধ ডাক দিলে এত সমস্যার সমাধান হয় না, না? আচ্ছা, বন্ধ সমাধান নয়, বন্ধ ডাক দিলে সমস্যার সমাধান হয় না। আর আমরা তো 25 বছর পর্যন্ত দেখতেছি সিপিএম আর কংগ্রেস মিলে শুধু বন্ধই ডাকছে, ত্রিপুরা জনসাধারণ তো এটা বুঝতে হয় না। আচ্ছা, আর 25 বছরে তো সিপিএম এর নেতারা অনেক টাকা জমাইছে, তারা বন্ধ ডাক দিলে কোনো ব্যাপার না, তারা এটা দিয়ে চলতে পারে। কিন্তু আমাদের মতো যারা গরিব, মজুর কাজ করে খায়, তারা তো চলতে খুব কষ্ট না। আর কংগ্রেস তো 2013 সালে টিকটি বিক্রি করে ত্রিপুরারে সিপিএম এর হাতে বিক্রি করে অনেক টাকা বস্তা বানছে না, তো এই বস্তা দিয়ে তারা খাইতে পারতেছে। আচ্ছা, আপনি তত্ত্বগুলো শুনলে নিজে থেকে হাসি আসে। প্রচুর লোকের অসুবিধা করছে। আচ্ছা, 2013 সালে মানুষের মাঠে নামাইয়া, ছেলে মেয়েরারে মাঠে নামাইয়া, বেকার যুবকরারে মাঠে নামাইয়া, লাস্টে রাহুল গান্ধী বেশি না কি করছে ত্রিপুরাটারে নিয়ে? প্রচুর ছেলে মেয়ে টিকা খাইছে, মরছে, তারা লোকে কোনো প্রতিবাদ করছে? ওখানে পেট্রোলের ডিজেলের দাম বাড়ছে, ত্রিপুরা বন্ধ দিচ্ছে। কি লাভ হয়েছে এই বন্ধ একটা? আজকে দিনের মধ্যে কোন পেট্রোলের দাম কমছে না তো। কিন্তু যারা দিন মজুর করে আসছে তারা তো অনেক অসুবিধা হয় বন্ধ দিলে। তারা কংগ্রেস আর সিপিএম তো একই, তারা তো চায় ত্রিপুরা জনসাধারণের লুটটা কিভাবে খাইব এই দুইটা। তারা যদি ভালো চাইতো তাইলে কি আর বন্ধ আসবে নিয়ে বন্ধ হবে? অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন এবং এই ক্ষেত্রে আপনার মতামত তুলে ধরেছেন, আপনার তথ্য তুলে ধরেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনার নামটা জানা হলো না। হ্যালো, আচ্ছা, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। রানীর বাজার থেকে ফোন করেছিলেন, কি নাম আমি ঠিক নিতে পারিনি বা নামটা জানা হয়নি, তবে উনি একটা তথ্য তুলে ধরেছেন। আসলে আমি চাইছি আপনাদের থেকে তথ্যগুলো উঠে আসুক, এক একটা বিষয় এক একটা রকম এক একজন বলে, এবং এগুলোই জনসাধারণের, জনতার, গণদেবতার ভাষা, গণদেবতা নিজেদের মতো করে ভাবনাগুলোকে তুলে ধরতে পারেন। তাই আমি সরাসরি ফোন রেখেছি। কখনো কখনো আপনারা বলেন, অভিযোগ থাকে যে তক্ক যুক্তিগপ্পে আমাদের উপস্থিতি থাকে না কেন। আসলে প্রতি সপ্তাহে অন্তত একদিন আপনাদের উপস্থিতি রাখতে চাই এবং রাখি। আর আজকের দিনটি আপনাদের উপস্থিতি, আপনারা সম্মানিত অতিথি আজকে তক্ক যুক্তিগপ্পে আমার সাথে। আপনাদের সাথে যুক্তি তক্কে যাব, তবে তত্ত্বগুলো তুলে ধরছেন বিভিন্ন বিষয়, এগুলো আমরা আলোচনা করছি এবং শুনছি। আরেকটা ফোন আছে, ফোনটা নেব। হ্যালো, নমস্কার চন্দন বাবু, অনেকদিন পরে একটা ফোন পেলাম, শান্তি পেলাম। আর না, অনেকক্ষণ পর ফোন পেয়েছেন, আসলে অনেকে ফোন করছে, লাইনটা বিজি ছিল। খুশি হলাম, শান্তি পেলাম। এবং এগুলো যদি আপনারা প্রতি সপ্তাহে যদি দেন তো সারা মানুষ একটু শান্তি পায়, আর কি একটু কথা বলতে পায়, আর আর কি আপনার সাথে। যাই হোক, আমি একটাই কথা বলতে চাই, আমি আজকে 3 বছর ধরে কাজ করছি, 3 বছর ধরে কাজ করছি। কিন্তু ঘটনা হচ্ছে অন্য কিছু না। আজকে যে ঘন্টা কিন্তু সিপিএম হোক আর কংগ্রেস হোক, দুটো মিলিমিলি করুক, কিন্তু কংগ্রেস এবং সিপিএম কিন্তু একটা ঘৃণা রয়েছে, সারা ত্রিপুরা কিন্তু একটা প্রভাব সৃষ্টি হচ্ছে, যে সারা ত্রিপুরা না, সারা ভারতবর্ষের একটা প্রভাব সৃষ্টি হচ্ছে, এবং ত্রিপুরা ক্ষেত্রে নিশ্চিত আজকে বিজেপি আমাদের যে ভাষা দিয়ে আমায় ত্রিপুরা রাজ্যে সত্যম সবকিছু দিয়ে আমার এখন দেখা যাচ্ছে আগামী 6 মাস সরকারি কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খায় পুরা। এরপর এই কৃষি অ্যাডভান্স তো বন্ধই, অ্যাডভান্স কৃষি বন্ধ, এবং যারা পেনশনে পেতেন তারা স্যালারি পুরাপুরি বন্ধ, এবং সরকারি যারা চাকরি করে জিবিএফ থেকে টাকা তোলানোর মতো নিষেধাজ্ঞা জারি করে তুলে সকল পক্ষের বিরোধী দাবি করে
এর মধ্যে আপনি যেন সাধারণ পরিস্থিতি মানুষ আজকে বনটা মানুষের কাছে প্রতিটি ঠিক আছে সাধারণ জিনিসগুলো পরিস্থিতিতে পেট্রোলের পণ্য আসলে মানে গাড়ি করলে তো পেট্রোল দাম কম করে ঠিক না, এটা হলো আন্তর্জাতিক ব্যাপার, আন্তর্জাতিক বাজারের লোক এটা পেট্রোলের দাম কেনা করতে হয়, এটা আমরা জানি। এটা 7-8 বছর থেকে 10 বছর পুরো মানে ছেলেরা জানে, মেয়েরা জানে না। এটা জেনেও কংগ্রেস বন ডেকেছে কেন? হ্যাঁ, বনটা দেখেছে মানে বনটা ডাকার একটা উদ্দেশ্য কংগ্রেসের কি করা যে সমর্থন আছে, সিপিএমের কোন সমর্থন আছে, এটা আজকে শেয়ার করা যাচ্ছে। এবং এই যে কথাগুলি বললো ইলেকশন আগে নরেন্দ্র মোদী এলো 5 বার আইলো, এক মানে সরকারের বিদায় করতে গেলে বিদায় করণের লেখা 5 বার মানে প্রধানমন্ত্রী আইছে এবং দিল্লির কোন মন্ত্রী পাস নাই, তাহলে সবকিছু তো তোমরা কইরা আজকে টিভি সমর্থন লাগছে এইসব থেকে দাদা একটু বোকাবাজি করবে। আজকে তো আমি 3 বছর কাজ করছি, আজকে আমাকে যথেষ্ট আমার কিডনি পাথরিছে, নানা হয় জল ধরে মানে জল খাইতে খাইতে আমার কিডনির মধ্যে পাথরিছে, এই জন্য মিটিং করছে রাত 10টা 11টা একটা মিটিং করে এখানে জল জলবে তুলে দাদা আপনারা স্টেশন থেকে কেন লামাইলে আজকে পেট্রোল ঠিক আছে, বুঝতে পারছি গ্রামের গঞ্জের অবস্থা খুব খারাপ। গাদার একটা করছে, তুমি গাদার বিকল্প কোনো না পেলে তুমি গাদার ঠিক আছে ইদর করছো গাদার ঠিক আছে গাদা নেশা মুক্ত করো, কিন্তু আসল নেশাটা তুমি আসল নেশা বন্ধ করতে এটা ফরেন লিকার তুমি বন্ধ করতে, ফরেন লিকার তো বন্ধ করলো না, তুমি এইসব পুরা বাজি পুরা তো আজ বিক্রি শিখতে না সিপিএমও করতে মতো শিখতে একবার কিন্তু শিখতে না কিন্তু আমাদের অন্য কারো নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আগামী 5 বছর পরে প্রেসিডেন্ট কইছে আমি আর যদি কোনো কাজ না করতাম পারি, কেউ যদি কোনো সাহায্য না করতাম কিছু না করতাম পারি, আগামী 5 বছর পরে আমি ট্রাই করতাম। 5 বছর বিপ্লব দেব জানে যে আগামী 5 বছর আর আর সমর্থন করতাম, ঠিক 5 বছর লাগি করতাম। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। অনেক সবাই ফোন নিতে হচ্ছে, অসংখ্য দুঃখিত, অসংখ্য ধন্যবাদ আপনি ফোন করেছেন। তবে ছোটভাবে বলছি, একটু দুঃখিত, কারণ অনেকে ফোন করছে, বারবার পিসিআর থেকে নক করছে যে ফোন লাইন বিজি হচ্ছে, মানে ফোন করছেন। চাইবো আপনারা খুব ছোট ছোট করে তুলে ধরবেন, যে বিষয় তুলে ধরেন। আসলে আজকের দিনটা তো আমি পুরো নিতে পারবো না, যে কোন পার্টির কি হয়েছে, কত মানুষের মনে দুঃখ থাকে, সবগুলো দুঃখ আমি নিতে পারবো না। শুধু আজকে স্পেসিফিক পেট্রোল ডিজেলের দাম বাড়াতে বন্ধ রেখেছে, এর আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। তবে এই ক্ষেত্রে একটা চরম বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। পেট্রোল ডিজেলের যে কোনো বিষয়ে বন ডাকলে 3 চাক্কা যান কি চলতে পারে না? এটা কিন্তু আজকে প্রশ্ন। এই কারণে ত্রিচক্র যান, দ্বিচক্র যান চলতে পারে, এবং যেগুলো যান্ত্রিক নয় ওই বিষয়গুলো চলতে পারে। আজকে ধরুন রিক্সা, সাইকেল, যদি রিক্সাকে মানে পথে বসিয়ে দেওয়া হয় বা রিক্সাওয়ালাকে বসিয়ে দেওয়া হয়, এটা কিন্তু কোনোভাবে সমর্থনযোগ্য নয়। আজকে রাজধানীতেই এমন কিছু চিত্র চোখে পড়েছে যেটাকে সমর্থন করা যায় না। যে রিক্সা, এটা কিন্তু সুন্দর হতো, ভালো হতো যদি বন্ধের বা ধর্মঘটের নিয়ম কানুনগুলো ভালো করে পড়ে রাজনৈতিক নেতারা এগুলো সচেতনতা গড়ে তুলতো তাদের পিকেটারদের মধ্যে। কেননা পিকেটাররা বারবার, আমরা যে কোনো বন্ধে যে কোনো বিষয়ে আমরা লক্ষ্য করি এটা ভুল। এখনো রাজনৈতিক নেতাদের এটা হোশ ফেরানি ভারত নামক এই দেশটিতে, যে আসলে কোনটার কি রুল হওয়া উচিত। বন মানে সবকিছু বন্ধ নয়, বন মানে সেখানে কিছু নিয়ম কানুন আছে। অ্যাম্বুলেন্স, হোটেল, ওষুধ পরিষেবা, হসপিটাল, এই যে রিক্সা বা ত্রিচক্রযান যেগুলো যান্ত্রিক নয় বা জ্বালানি দিয়ে চলে না, দ্বিচক্রযান, এগুলো খোলা থাকে। এগুলো অন্তত নেতাদের জানতে হবে এবং জানাতে হবে। আজকে চোখে পড়েছে কংগ্রেসের কিছু পিকেটার এই ক্ষেত্রে রিক্সাকে থামিয়ে দিচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত বলতে গেলে নিন্দনীয়। এই বিষয়গুলো সমস্ত রাজনৈতিক দলকে খেয়াল করতে হবে। কেননা রাজনৈতিক দলগুলো যদি বন্ধের অর্থাৎ ধর্মঘটের নিয়ম কানুন কি সেগুলো যদি প্রচার না করে, নিজের পিকেটারদের এগুলো নিয়ে চর্চা না করায়, তাহলে পিকেটাররা ভুল করবে। এবং কখনো কখনো এই পিকেটাররা বুঝতেই পারে না সে যে কি করছে। যেমন আজকে যদি রিক্সাওয়ালাদের ছাড় দেওয়া হতো, যদি কংগ্রেস থেকে এই কথাটা বলে প্রচার করা হতো, অনেকটাই ভালো হতো। কারণ রিক্সাওয়ালারা অত্যন্ত গরিব এবং রিক্সা চালিয়ে দিনের খোরাকটা জমিয়ে ওরা এর রাত্রে খাওয়ার নিয়ে যায়। অন্তত রিক্সা তো আর পেট্রোলে চলে না, রিক্সাকে ছাড় দেওয়া যেত।
যদিও এটা দেখা যায়নি। আরেকটা বিষয় বলছিলাম যে ধর্মঘট বর্তমান পরিস্থিতিতে কতটা গুরুত্বপূর্ণ। ধর্মঘট বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বের দাবি রাখে, তবে সর্বশেষ অস্ত্র হিসেবে অবশ্যই এটাকে প্রয়োগ করা যায়। কিন্তু আজকে যে আলোচকরা, রাজনৈতিক যে বিশ্লেষকরা একটা কথা আলোচনা করছেন এবং এই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরা উচিত। বলা হচ্ছে যত ভোট এগুচ্ছে বিরোধী দলগুলো চাঙ্গা হচ্ছে। এতদিন বিরোধী দলগুলো চাঙ্গা হয়নি কেন? এমন অনেক ইস্যু ছিল, এমন অনেক ইস্যু আছে বিরোধী দলগুলোকে, কংগ্রেসকে মাঠে নামতে দেখা যায়নি। কংগ্রেসের একটি চরম ভুল হচ্ছে এবং চরমভাবে কংগ্রেসকে দেখা যায় যে যখনই ভোট এগিয়ে আসে তখন তাদের কাজকর্ম শুরু হয় এবং ভোট এগিয়ে আসে এবং ভোটকে সামনে রেখে আজকের বন্ধ, এটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবং এটা ওজন মাপা, আজকের দিনে আগে ধর্মঘট দিয়ে অন্তত ওজন মাপা যেত কার কত সমর্থক আছে, কার কত পিপল অ্যাকসেপ্টেন্স বা জনপ্রিয়তা আছে, জন অ্যাকসেপ্টেন্স আছে। কিন্তু এখন আর ধর্মঘট দিয়ে জন অ্যাকসেপ্টেন্স মাপা যায় না, এটা চরম ভুল। এই কারণে, কেননা ধর্মঘট আগে যে বিষয়টা, যেমন একটা ধরুন আজকে একটা অটো, আজকে যদি একটা অটো চলে, এই অটোতে যদি কোনোভাবে একটা অটো শ্রমিকের কিন্তু ভয় থাকে, সে যে দলের হোক, যদি একটা ডিলও পড়ে, এটার সে এলআইসি পাবে না বা ইন্স্যুরেন্স পাবে না। সে আগে এই বিষয়টা ছিল না। যখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই জিনিসটাকে ধার্য করে দেওয়া হয় যে ধর্মঘটের দিন যদি কোনোভাবে ডিসপিউট হয় বা ঘটনা হয়, তাহলে সেই দিনের ইন্স্যুরেন্স পাবে না, তখনই কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ থাকে। অর্থাৎ ধর্মঘটের দিনটাকে ব্যবসায়ীরাও চায় না কোনো রিস্ক নিতে, অটো শ্রমিক গাড়িওয়ালারাও চায় না, গাড়ি যারা চালায় তারাও চায় না কোনো রিস্ক নিতে। বাবা ঝামেলা বাদ দাও, একদিন রেস্ট করো। আর এরকমভাবে রেস্ট হয়, রেস্ট ডে হিসাবে বা ছুটির দিন হিসাবে ধর্মঘটকে আনন্দের সহিত পালন করে। কিন্তু আরো একটা বিষয়, আজকে ধর্মঘটে যে আক্রোশ চোখে পড়ার কথা, সে আক্রোশ দেখা যায়নি। একদম বন্ধুত্বপূর্ণ ধর্মঘট, যেন পুলিশ আর কংগ্রেসি সমর্থকদের, যদিও সিপিএম কে তেমনটা মাঠে দেখা যায়নি। সিপিএম এর লিডারদের শুধুমাত্র ডিএম অফিসের সামনে কিছুটা নজরে আসে, যদিও সিপিএম সেখানে নিজেদের একটা প্রভাব খাটাক, প্রেস কনফারেন্স করে সিপিএম বলে যে সিপিএম এর ডাকা ধর্মঘট, তবে সেটা নিজেদের দিকে টানারও একটা প্রচেষ্টা বলে রাজনৈতিক মহল মনে করছে। কেননা সিপিএম বরাবর নিজেদের বেনিফিটটা আগে চায় এবং সেইভাবে বেনিফিট নিচ্ছে। কংগ্রেসের সাজানো বাগানে তারাই আজকে মালি ঢুকিয়ে নিজেরাই সেই ফুল তুলে নিতে চাইছে। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যদিও বিজেপি দল বলছে যে 2014 সালে এই সময়েও এরকম দাম ছিল এবং আন্তর্জাতিক বাজারে বর্তমান পরিস্থিতিতে অত্যধিক পরিমাণে দাম বাড়ার ফলে ভারতের বাজারেও দাম বাড়ছে। কিন্তু বিষয় হচ্ছে বিজেপিরও দলগতভাবে মানুষের এই ভাবনাকে, আক্রোশকে অবশ্যই খেয়াল করা উচিত ছিল বিজেপি সরকারকে। এই কারণে, কেননা যদি এটা একদিন, দুদিন, 3 দিন, 5 দিনের ঘটনা হতো, তাহলে সেটাকে অন্তত জনবিস্ফোরণ বা যে সচেতনতা বা রাজনৈতিক দলের যে প্রভাব, যে আন্দোলন, সেটাকে ঠেকানো যেত। কিন্তু সরকার কেন পারছে না? সেই ক্ষেত্রে কি দুর্বলতা? এটাও একটা বিষয়। পাশাপাশি সরকার যদি বিরোধী দলের এই আন্দোলনগুলোকে গুরুত্ব না দেয়, তাহলে অবশ্যই সেটাও ভুল হবে। আর জ্বালানির যে বিষয়টা, এখানে জ্বালানির বিষয়ে অত্যন্ত সুচারুভাবে যদি শুধুমাত্র সেখানে বিরোধী দলের রাজনৈতিক হাতিয়ার বলে চালানো হয়, তাও ভুল হবে। কেননা এই জ্বালানি বৃদ্ধিতে একে অপরের সাথে সম্পর্কিত যে দ্রব্যমূল্যেরও দাম বাড়ে। যদিও আজকের দিনে এখনো দ্রব্যমূল্য সেই মতো দাম বাড়েনি, কেননা জিএসটিও একটা প্রভাব ফেলেছে। পাশাপাশি দ্রব্যমূল্যের দাম কিছু কিছু জায়গাতে, শাকসবজির দাম কমছে, তবে সেখানে যদি এইভাবে চলতে থাকে, এভাবে যদি হাইক করতে থাকে পেট্রোল ডিজেলের দাম, তাহলে অবশ্যই দ্রব্যমূল্যের দাম বাড়বে। এটাও সতর্ক থাকতে হবে বিজেপি সরকারকে, এটাও ঠিক। পাশাপাশি বিরোধী দলগুলোকে অবশ্যই গণতন্ত্র এবং জনস্বার্থে চাঙ্গা হতে হবে, এটাও সমর্থনযোগ্য। তবে ধর্মঘটের নামে সরকারি সম্পত্তি বিনষ্ট করা, ধর্মঘটের নামে মানুষকে হয়রানি করা, ধর্মঘটের নামে রিক্সাওয়ালাকে হয়রানি করা, ধর্মঘটের নামে মধ্যপ্রদেশ উজ্জয়নের ঘটনাগুলো যেগুলো চোখে পড়েছে, যে পেট্রোল পাম্পের মধ্যে মারপিট করা, পেট্রোল পাম্প ভেঙে দেওয়া, ধর্মঘটের নামে এই ঘটনাগুলো নিন্দনীয়। যদি মানুষ এই যে ধর্মঘটের বিষয়টা, পিকেটিং আগে খুব ভাবে ছিল, এখন যদিও মানুষের মধ্যে সেই জনসচেতনতা এবং রাজনৈতিক সচেতনতা ফিরে আসছে। পিকেটিং শুধুমাত্র কিছু কিছু জায়গাতে হচ্ছে এবং অত্যন্ত সুশ্রীভাবে, সুশৃঙ্খলভাবে, তবে কিছু কিছু জায়গাতে সেই পিকেটিংটা উশৃঙ্খলতার রূপ নিচ্ছে, তা ঠিক নয়। যে দলই ধর্মঘট ডাকুক, অবশ্যই এই জিনিসটাকে ফলো করতে হবে। আরেকটা বিষয়, ধর্মঘটের নিয়ম কানুনগুলো প্রতিটি রাজনৈতিক দলের জানা উচিত এবং নিজেদের কর্মীদের জানানো উচিত।
কেননা এই ধর্মঘটের যে কোনো আন্দোলনের এক একটা নিজস্ব নিয়ম কানুন থাকে বা কিছু ডিসিপ্লিনারি ল থাকে, ওগুলো না জেনে যদি এইভাবে পালন করা হয় শুধুমাত্র মানুষকে হয়রানি এবং মানুষকে কষ্ট দেওয়া হয়। আর যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদেরকে যদি আঘাত করা হয় তাও সেই দলের এক ধরনের নৈতিক হারই হতে পারে। তবে এইভাবে মানুষের সাড়া পেয়েছি, একজন এক এক রকম আলোচনা করেছেন, বিভিন্ন জন আপনারা যারা আজকে ফোন করেছেন বিভিন্ন রকম আলোচনা করেছেন। আপনারা এই আলোচনাগুলোতে ছোট্টভাবে একটা ফোন নেব, শুধু যে করবেন একটা ফোন নেব, একটা ফোন নিয়ে আজকের মতো শেষ করব। হ্যাঁ, ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে, নিতে পারছি না, লাইনটা কেটে গেছে। যিনি ফোন করেছিলেন, যেটা বলছিলাম যে অবশ্যই আমরা চাইবো একটি পেট্রোল ডিজেলের দাম কমুক, এটা আন্তর্জাতিক বাজারের কারণে হোক বা দেশের ক্ষেত্রে হোক, এটা কমুক, এটা আমরা চাইবো। তবে ধর্মঘট ছাড়াও অন্য রাস্তা আছে, অন্য রাস্তাতে সরকারের কাছে প্রভাব ফেলানো যায় এবং সরকারকে বাধ্য করা যায়। তবে দেখা যাক যে এই ধর্মঘটের প্রভাবে বা ধর্মঘটের আঁচ পেয়ে, যদিও এ নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক মতানৈক্য আছে, কেউ বলছে সফল, কেউ বলছে অসফল, যাক যার যার দলের তার মত, কিন্তু আমরা চাইবো যে অন্তত পেট্রোল ডিজেলের দামটা কমে আসুক, মানুষের হাতের নাগালে থাকুক। আর রাজনৈতিকভাবে যে আন্দোলনগুলো হবে সেগুলো যাতে নিয়ম এবং শৃঙ্খলা মেলে হয়। এবং ভারত যেহেতু দ্রুতভাবে উন্নয়নশীল এবং উন্নত দেশে পরিণত হচ্ছে, অর্থনৈতিকভাবে সম্বল হচ্ছে, সাংস্কৃতিকভাবে সারা বিশ্বে আজকে নজর কাটছে, তাই ভারতীয়দেরকেও রাজনৈতিক সচেতন হয়ে রাজনৈতিকভাবে শৃঙ্খলাপরায়ণভাবে সুন্দরভাবে রাজনীতিটাও শিখতে হবে এবং সেইভাবে করতে হবে আন্দোলনগুলো। তাহলেই ভারতের যে সামগ্রিক বিকাশ এবং সাংস্কৃতিক বিকাশ এটা চোখে পড়বে। যে কোনো দলকে সেই রাস্তা নিলেই সেই দল মানুষের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা পাবে, এটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ, এভাবে দেখতে থাকুন তর্কযুক্তি গপ্প আমার সাথে, এবং প্রতিদিন তো অতিথিরা থাকেনি। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, নমস্কার।